অনেক বড় বড় অ্যানালিস্ট বলছে নাকি স্টক মার্কেট 2024-এ ক্র্যাশ করতে পারে বা 2025-এর ফার্স্টে ক্র্যাশ করতে পারে। কে বলছে? বড় বড় অ্যানালিস্টের মধ্যে দেখুন এখানে অনেক আর্টিকেলে আসছে যে বিগ ইকোনমিক বাবলস লিড টু বিগ মার্কেট ক্র্যাশেস। এক্সপার্টরা বলছে 2025-এ নাকি ক্র্যাশ করতে পারে 86 to 90%। মানে ইউএস মার্কেট যদি 86 to 90% হয়, তাহলে ইন্ডিয়ান মার্কেট যদি ইউএস মার্কেটকেই ফলো করে, বুঝতে পারছেন নিফটি চলে আসবে 2000-এ। 2000-এ না আসুক, যদি 12,000-এও চলে আসে তাহলেও খুব প্রবলেম, আমাদের হোল্ডিংস আধা হয়ে যাবে, যেটা করোনাতেও 40% হয়েছে। অ্যান্ড এটা বলছে 2008-এর যে ক্রাইসিস হয়েছিল, 8-9 যে লেমন ব্রাদার ক্রাইসিস, ওই রকম হতে পারে। ইনি বলছেন অ্যানালিস্ট 86%। এবার এনার কথা, এই যে ডাউন বলেছে 86% হবে, এনার কথা কেন লোকে মানছে? বিকজ 2020-এর যে কোভিড ক্র্যাশ, তার আগেই 2 মাস আগেই বলেছিলেন যে সেটা ঠিক হয়েছে, বলেছিল 40 to 50% কারেকশন, ওরকমই হয়েছে। লেমন ব্রাদার ক্রাইসিসেও বলেছিল যে এরকম 60%-এর মতো কারেকশন হতে পারে, ওই রকমই হয়েছে। তা এই জন্যই আর কি 86% বলেছে বলে সবার মনে একটা হাহাকার হয়ে গেছে যে এটা কি আদৌ সত্যি। তো দেখুন আজকের ভিডিও দেখার পরে অন্য কোনো এই টপিক রিলেটেড ভিডিও দেখতে পাবেন, বিকজ আমরা এত ডিটেল রিসার্চ করেছি, আমি নিজে করার পরে পুরোপুরি ডিটেল অ্যানালিসিস করেছি। এটাও বলবো যে ইউএস মার্কেট, এখন আমরা জানি ইন্ডিয়ান মার্কেটে রিটেলাররা স্ট্রং হয়ে গেছে। ইন্ডিয়ান মার্কেট ইউএস মার্কেটের থেকে অনেকে বলছে কি মানে ওভার ভ্যালুড হয়নি, কিন্তু ইউএস মার্কেট বেশি ওভার ভ্যালুড আছে, ইন্ডিয়ান মার্কেট অতটা ভ্যালু ফেয়ার ভ্যালুড আছে। কিন্তু ইউএস মার্কেট যদি পড়ে ইন্ডিয়ান মার্কেট অতটা পড়বে না, এটা অনেকের কাহিনী, এটা অনেকে বলছে। এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2, ওটা কি আদেও ঠিক? ইউএস মার্কেট কি আমরা এখনও ফলো করছি নাকি ইন্ডিয়ান মার্কেট ইউএসের থেকে একটু এগিয়ে যাচ্ছে? ঠিক আছে, এটা। আর নাম্বার 3 নম্বর বলবো হচ্ছে 2025-এ বা 24-এর লাস্টে কি এরকম সত্যিকার হওয়ার চান্সেস আছে? দেখুন হবে না কেউ জানে না, বাট হওয়ার চান্সেস আছে কিনা এটা আমি বলবো আজকে। ঠিক আছে, তো ভালো করে দেখুন। তো স্টক মার্কেট যে ক্র্যাশ 2024 বলছে, আমাকে 3টে জিনিস আমি বললাম, এক এক করে বলবো যে ইউএস মার্কেটের সাথে ইন্ডিয়ান মার্কেট আমাদের কোরিলেশন কেমন আছে, ঠিক আছে, আর লাস্টে এটা হচ্ছে কিনা। ঠিক আছে, আচ্ছা, এরকম অনেক আর্টিকেল বেরোচ্ছে, ঠিক আছে, যে হ্যারি ডেন্ট, এনার নাম হচ্ছে হ্যারি ডেন্ট, 2008-এর ক্রাইসিসের থেকে পুরোপুরি ওর থেকেও বাজে হবে। অ্যান্ড বাবেল এটা ক্রিয়েট হয়েছে। বাবেল মানে দেখুন আমি বলতে চাইছি যে আপনার যে ডিফেন্সওয়ালা স্টক আছে HL BL এক্সাম্পল হিসাবে, ওগুলো দেখবো আমরা যখনই ইনভেস্ট করছি তারপরে উপরে চলে যাচ্ছে। ভোটের যে ওর জন্য এক্সিট পোলের জন্য যে পড়লো, তারপরে উপরে উঠে গেছে আবার। তো ওইগুলো এমন কিছু যদি এরকম হয়, তাহলে আমার মতে যেগুলো ডিফেন্স সেক্টর আছে বা যেগুলো ট্রেন্ডওয়ালা স্টক আছে, রেলওয়েজ, সেগুলো যদি বাই চান্স এতটা পড়ে যায়, তাহলে হয়তো আর রিকভার করবে না বা অল্প রিকভার করতে পারে। হ্যাঁ, মার্কেট রিকভার করে যাবে, কিন্তু সেইগুলো হয়তো রিকভার নাও করতে পারে যদি এরকম হয়। এবার আদেও কি হবে কিনা, কতটা কি চান্সেস বা মিথ্যে কথা কি ছড়ানো হচ্ছে, এই জিনিসটা আমি এখানে বুঝে নেবো। ফার্স্ট অফ অল দেখে নেবো ইন্ডিয়ান মার্কেট কতটা স্ট্রং। যদি বাই চান্স পড়ে, তাহলে যারা বলছিল যে ইন্ডিয়ান মার্কেট ইউএসএর থেকে বেশি স্ট্রং হয়ে গেছে, ডেভেলপিং মার্কেট, তো এটা সত্যি কিনা। তো এটার জন্য ফার্স্টে আমি FII এর চার্ট খুলেছি, FII DII এর চার্ট খুলেছি। প্রত্যেক মাসের যে ফরেন থেকে 10,000 20,000 কোটি টাকা ইনভেস্টমেন্ট হয় ইন্ডিয়ান মার্কেটে, যারা মার্কেট বাড়ায়, আমাদের এতদিন মার্কেট বাড়ায় বা কমায়, সেটার আমার ইনভেস্টমেন্ট খুলেছি। তো এদেরকে বলা হয় FII। ঠিক আছে, তো ফার্স্টে FII এ যাবো, তারপর DII এ যাবো। ঠিক আছে, তো FII এ যদি দেখি আমি মে 2024, এটা জুন চলছে, তো আগের মাস অবধি আমি জানি, জুন মাস কোনো কমপ্লিট হয়নি। তো এপ্রিল, মার্চ, ফেব্রুয়ারি, জানুয়ারি, ডিসেম্বর, নভেম্বর, আগের বছর অবধি সব আমার ডেটা আছে। অ্যান্ড দেখতে পাচ্ছি FII কী করছে, যা কিনছে, ধরুন মার্চ মাসে একটু অল্প কিনেছে 3,000 কোটি, বেচছে বেশি 42,000 কোটি টাকার বেচছে। এগুলো যদি করোনার আগে হতো তাহলে দেখতাম মার্কেট পুরো নেমে গেছে, ধারাম করে পড়ে যেত। পরে দেখাবো আমি। ঠিক আছে, 35,000 কোটি বেচছে, 15,000 কোটি বেচছে, 35,000 কোটি বেচছে। লাস্ট ভালো ডিসেম্বরে কিনেছিল, কিন্তু এই যে এত বেচছে, তারপরে মার্কেট উপরে যাচ্ছে কি করে? এরা এত বেচছে, এত কোটি টাকা, 42,000 কোটি এক মাসে বেচছে, কিন্তু মার্কেট যাচ্ছে ওপরে, অল টাইম হাই লাগাচ্ছে, আজকেও অল টাইম হাই লাগিয়েছে, সেন্সেক্স লাগাচ্ছে, নিফটি লাগাচ্ছে। দ্য রিজন বিং রিটেলার, আমরা কি করছি, মিউচুয়াল ফান্ডসে ইনভেস্ট করছি। এই মাসে বা মে মাসে, আগের মাসে 20,904 কোটি টাকা শুধু অনলি আমরা মিউচুয়াল ফান্ডের SIP করেছি, লামসাম ছাড়া, শুধু SIP। লোকেরা শুধু রিপোর্ট এইটুকুনি বলছে যে SIP করেছে লোকেরা মিলে 20,904 কোটি টাকা এক মাসে। তার মানে বুঝতে পারছেন যে কতটা স্ট্রং। তো এরাই হচ্ছে DII, এরা কী করে, আমাদের টাকা নিয়ে বসে থাকবে না, ইনভেস্ট তো করতেই হবে। তো ইনভেস্ট করছে, দেখুন বেচছে 42,000, ইনভেস্টমেন্ট DII এরা করছে আবার 55,000।
44 দেখুন ডিআইআইদের কন্টিনিউয়াস, ডিআইআইদের এর মধ্যে আমাদেরও রিটেলারদের ইনভেস্টমেন্টটা পড়ে, দেখুন কন্টিনিউয়াস বড় বড় বাইং হচ্ছে এখানে। তো এর জন্য আর কি মার্কেট কি হচ্ছে, এর জন্য মার্কেট অল টাইম হাইয়ের পর অল টাইম হাই লাগাচ্ছে। এখন এইটুকু বললাম যে এফআইআইরা যতই চাক অত সহজে আমাদের নড়তে পারবে না, যদি মার্কেট ক্র্যাশও করে যায় আমরা এসআইপি নিয়ে আমরা বাড়াতে পারবো। তো এটাই কি আমাদের লাস্ট স্টেটমেন্ট যে এর জন্য ইন্ডিয়ান মার্কেট ক্র্যাশ হলেও কোনো ব্যাপার না? একদমই না, একদমই না। ইউএস মার্কেটের সাথে এবার দেখতে হবে, তার আগে আমি দেখবো এফআইআই এর সাথে আগে কেমন হচ্ছিল। দেখুন লাস্ট 5 বছরের ডেটায় আমি এখানে চার্ট আছে, তো এখানে দেখব যে মার্চ 2020 এফআইআইরা দেখুন এখানে এফআইআই বেচেছে, এখানে করোনা ক্র্যাশ ওই জন্য বেচবে, এখানেও দেখুন এতটা পড়েছে, ঠিক আছে, ভ্যালিড ব্যাপার। এরপরে আমরা রিটেলাররা এসছি, আমরা এডুকেট করেছি, আপনারা এসছেন, ঠিক আছে মার্কেটে, তারপরে এতখানি পড়েছে, এটা অ্যাপ্রক্সিমেটলি 180 করোড় 3 থেকে 4 মাসের মধ্যে 180 কোটি টাকা টোটাল বেচেছে। কিন্তু মার্কেট দেখুন 2022-এ সাইড ওয়েজ চলে গেছে, কোনো পড়েও নি। 2022-এ সাইড ওয়েজ মানে 0% রিটার্ন দিয়েছে এক বছরে, পড়েও নি। তো এটা থেকে বোঝা যাচ্ছে যে এফআইআইরা যতই বেচুক, ডিআইরা বা রিটেলাররা কি করছে, ইনভেস্টমেন্ট করেছেন এফআইআইদের ওই 180 কোটি টাকাটা নিউট্রালাইজ করে দিয়েছে, ওই জন্য রিটেলাররা স্ট্রং আছে এখন। ওকে, কিন্তু ভয় পাওয়া তাহলে দরকার নেই, একদমই না। এবার অ্যানালিসিসটা দেখুন ভালো করে। S&P 500 মানে আমেরিকার ইন্ডেক্স, ইউএস মার্কেট, ঠিক আছে। ইউএস মার্কেট কি হচ্ছে আমি একদম ফার্স্ট থেকে দেখিয়েছি, 2008-এর যে ক্র্যাশ তার থেকেও বড় বলছি। তো 2008-এর ক্র্যাশের সময় আমি যদি এখানে 100 টাকা ইনভেস্ট করেছি ইউএস মার্কেটে, 100 টাকা ইনভেস্ট করেছি, তো এইখানে অবধি এসছে, পড়ে গেছে মার্কেট, ডাউন হয়ে আপনার 100 টাকার ভ্যালুটা কত হয়ে গেছে ইউএস মার্কেটে এটা হয়ে গেছে আপনার 34% পড়েছে, তার মানে অ্যাপ্রক্সিমেটলি আপনার এটা হয়ে গেছে 66, 100 টাকার ভ্যালুটা 66 বা 1 লাখ টাকার ভ্যালুটা 66,000 হয়ে গেছে ক্র্যাশে। এবার আপনি যদি সেই সময় নিফটিতে 2008 ইন্ডিয়ান মার্কেটে যদি দেখেন এই জায়গাটাতে, এইখানটাতে 100 টাকা ইনভেস্ট করেছেন, তাহলে এখানে হয়ে গেছে কত 62 রুপিস, 4% আরও কম, ঠিক আছে, মানে 38% পড়েছে বা 62 রুপিস হয়ে গেছে 100 টাকাটা, তার মানে বেশি পড়েছে। ইউএস মার্কেট যা পড়েছে তার থেকে ইন্ডিয়ান মার্কেট বেশি পড়েছে। কিন্তু এইখানে যদি আমি লং টার্মে যদি দেখি, মানে এইখানটা এই যে 66 রুপিস এখানে যদি কেউ আছে কারোর, এটা বেচলো না, এটা রেখেই দিল, তাহলে এখনকার দিনে কত টাকা আছে আমরা ক্যালকুলেট করেছি, এখনকার দিনে এটা 160 টাকা হয়ে গেছে, মানে ওখান থেকে 2.5 গুণ মতো হয়ে গেছে, 160 টাকা হয়ে গেছে, ঠিক আছে ইউএস মার্কেটে। ইন্ডিয়ান মার্কেটের এই 62 রুপিসটাই বেড়ে হয়ে গেছে 190 টাকা, মানে 3 গুণ হয়ে গেছে। তার মানে কি লাস্ট যে 15 বছর বলতে পারেন, 15 বছর ইন্ডিয়ান মার্কেট একটু বেশি ভালো পারফর্ম করছে। কিন্তু এখানে আবার একটা আছে, এই চারটা দুধ কা দুধ পানি কা পানি করে দেবে, এইটুকু সবাই বলে, এইটুকু বলে না। আমরা কি জানি ইউএস মার্কেটের সাথে ইন্ডিয়ান মার্কেটে কারেন্সি হয়, এবার ডলার সবসময় স্ট্রেনথেন হচ্ছে, মানে আমরা ডলার কি জানি আগে আমাদের 40 টাকা 50 টাকা 60 টাকা ছিল, এখন ডলার 80-85 টাকার কাছে চলছে, ঠিক আছে, 100 টাকাও হয়তো ছুঁয়ে যাবে 1-2 বছরে। তো সেই ক্ষেত্রে ডলার মানে ফর এক্সাম্পল আমি যদি এখান থেকে ইউএস মার্কেটে ইনভেস্ট করি অ্যান্ড 100 টাকাটা 66 টাকা নেমে গেছে, ঠিক আছে, নেমে তো গেছে, কিন্তু ইন্ডিয়ান মার্কেট থেকে যদি ওরা যদি ইনভেস্ট করে এখানে, তো ডলারটাও তো উইক হয়েছে। এফআইআইরা ধরুন ইনভেস্ট করছে এখানে ইন্ডিয়ান মার্কেটের বাইরে থেকে কেউ ইনভেস্ট করছে, তাহলে ডলারটাও তো উইক হয়েছে, ঠিক আছে। এখানে দেখুন ডলারটা 2008-এর ক্র্যাশের সময় উইক হয়েছে, ভালো করে বুঝুন, নাহলে আরেকবার দেখবেন, ঠিক আছে, যেটুকু বোঝানোর চেষ্টা করছি, ডলারটাও উইক হয়েছে। যেহেতু ডলারটাও পড়েছে তাই জন্য 100 টাকাটা 66 টাকা হয়ে গেছে ইউএসএ, কিন্তু ইন্ডিয়ান মার্কেটটা স্টক মার্কেট থেকে 100 টাকার ভ্যালুটা 62 তো আছেই, ডলারও যেহেতু পড়েছে এক্সট্রা, তার জন্য ভ্যালু হয়ে গেছে 58, মানে আরও কম। অ্যান্ড এইটা ডলারের সাথে যদি আপনি এই যে ডলারও বেড়েছে, তার মানে এটা ইন্ডিয়ান মার্কেটের ক্ষেত্রে খারাপ, ইন্ডিয়ান ভ্যালু কমবে, তো এইটা নেমে হয়ে গেছে 160 ডলারের পার্সপেক্টিভ যদি দেখি। তার মানে আমরা এখনও দেখতে পাচ্ছি ইউএস মার্কেটকেই ফলো করছে মোটামুটি ইন্ডিয়ান মার্কেট, এখনও বলতে পারেন ইউএস মার্কেটকেই যেমনি হয় আর কি সেরকমভাবেই আমরা ফলো করে এগোচ্ছি, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, আমাদের ওই অন্য কিছু এফেক্ট হয়নি। তার মানে এখান থেকে একটা জিনিস প্রুভ হয়ে গেল যে ভয় পাওয়ার জিনিস আছে। যদি অনেকে বলছে ইউএস মার্কেট বা অ্যানালিস্টরা বলছে ক্র্যাশ হতে পারে, ক্র্যাশ যদি ইউএস মার্কেট হয় 60%, ইন্ডিয়ান মার্কেটে কত ক্র্যাশ হতে পারে 60%-এর কাছে অ্যাপ্রক্স 60%, 55 হতে পারে 65 হতে পারে, এরকমই হতে পারে। এমন না 60% ক্র্যাশ হবে, ইন্ডিয়ান মার্কেট 30% ক্র্যাশ হবে, 20% ক্র্যাশ হবে, এরকম না, যতই এসআইপি আসুক আমাদের। এটা হচ্ছে আমাদের প্রুফ, রাইট? ওকে,
তো এত যে অ্যানালাইজ করছি, একটা প্লিজ লাইক করে দেবেন, শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। এরকম ইনফরমেটিভ ভিডিও দেখবেন, যারা যারা পুরো ভিডিও স্কিপিং দেখছেন, উইদাউট স্কিপিং দেখছেন, তারা বুঝতে পারবেন যে আমার ভিডিওটার অ্যানালিসিস কতটা ভালো আর ম্যাথ কত ভালো। বারবার আমি এরকম বলছি না 3000 কোটি 3 টাকা দিয়ে 3000 কোটি টাকা বানিয়ে নিন, ওসব ফালতু জিনিস বলি না আমি যেটা অ্যানালিসিস বাস্তবে যেটা হবে সেটাই আমি এখানে আমার চ্যানেলে বলি। যারা যারা এখানে স্টুডিয়াস আছে, স্টক মার্কেট নিয়ে স্টুডিয়াস আছে, তারা এখানে আমার পছন্দ করবেন। যারা যারা স্বপ্ন ব্যাচে, আমি তাদের মতো নই। কিন্তু আমাদের আপস্টক্সের টেলিগ্রাম গ্রুপে, প্রাইভেট টেলিগ্রাম গ্রুপে যদি আপনি না থাকেন এখন, তাহলে নিচে দেওয়া আপস্টক্সের লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে অ্যাকাউন্ট খুলে গুগল ফর্ম ভরে দেবেন। 30 দিনের মধ্যে আমরা ট্রেড করার পরে, 30টা ট্রেড করার পরে আমরা কী করবো, আপনারা অ্যাড করে দেবো, রাইট? ওকে, তো আজকেও কোশ্চেন নিয়েছি আমি, 2টো কোশ্চেন নিয়েছি, পরে আমি বলছি। আচ্ছা, এখানে এবার একটা ব্যাপার আছে যে এবার ক্র্যাশটা সত্যিকারে আসবে কি না, এখানে একটা ব্যাপার আছে। দেখুন 2008 থেকে আমি ধরছি, 2008-এ আমি দেখেছি এই লাইনগুলো হচ্ছে রিসেশনের লাইন, পিঙ্ক লাইনগুলো রিসেশন, চাকরি বাকরি সবার হারিয়ে গেছে বা যখন একটা ক্রাইসিস দেখা দিয়েছে, এগুলো রিসেশনের লাইন। 2008-এ ইন্টারেস্ট রেট ফার্স্টে বেড়েছে, ইন্টারেস্ট রেট বেড়েছে দেখতে পাচ্ছি, তারপরে সাইড ওয়েজ গেছে ইন্টারেস্ট রেট, এখন যেমন সাইড ওয়েজ, ব্যাংকের দেখবে ইন্টারেস্ট রেট একই আছে, ফার্স্টে বেড়েছে এখন একই আছে, মনে হচ্ছে কমবে করছে, ইনফ্লেশনটা যখন কন্ট্রোল হবে কমবে করছে। যখনই কমে তখন মার্কেট বাড়ে, কিছুদিন পর বাড়ে, ফার্স্টে একটা বড় ক্র্যাশ আসে। দেখুন যখনই কমছে, ইন্টারেস্ট রেট কমছে, মার্কেটে দেখুন কমেছে, 2008-এর ক্রাইসিস এসছে। আবার দেখুন করোনার কালে ফার্স্টে ইন্টারেস্ট রেট বেড়েছে, ঠিক আছে, সাইড ওয়েজ গেছে, কিছু হয়নি, যখনই কমেছে দেখুন ক্রাইসিস দেখা হয়ে গেছে, কোভিড। এবার দেখুন আবার ইন্টারেস্ট রেট বেড়েছে, এখন একটু সাইড ওয়েজ পজিশনেই আছে, মনে করছে 3-4 মাস পর থেকে কমবে করছে, অবশ্যই কোনো না কোনো দিন কমবে। যখনই কমবে একটা রিসেশনের একটা চান্সও একটা আছে, ঠিক আছে, 90% চান্স একটা আছে। এবার কখন কমে এক্স্যাক্ট, সঙ্গে সঙ্গে যখনই যে প্রথম রেট কাট বা ইন্টারেস্ট কমে, ব্যাংকের যে ইন্টারেস্ট কমে, এফডির কমে, তো সেইগুলো কী হবে, সেগুলো সঙ্গে সঙ্গে হয় না। দেখুন সাইড ওয়েজ গেল, এই জায়গাটা সাইড ওয়েজ গেল, সঙ্গে সঙ্গে কমেনি, ফার্স্ট একবার কমেছে, সেকেন্ড আবার কমেছে, 3 নম্বর বারের পর কমেছে, মানে 1-2 বার হলো, 1-2 মাস পর হলো, তারপরে আমার মার্কেটটা ক্র্যাশ করে, ঠিক আছে। রিসেশনের লাইন দেখুন পুরোটা রিসেশন, ঠিক আছে। এই দেখুন একবার কমলো কোভিডের সময়, 2বার কমলো, 3বার কমলো, 4 নম্বর বার গিয়ে রিসেশন একটা দেখা গেলো, রাইট। তার মানে আমার যখনই ইন্টারেস্ট রেট কাট হবে তখন একটা সচেতন থাকতে হবে আনেওয়ালা 2 থেকে 5 মাস, যে ক্র্যাশ এলেও হয়তো রিসেশন এলেও আসতে পারে, না হলে বেঁচে যাবো আমি। তো এখান থেকে বুঝতে পারছি আমার ভার্ডিক্ট কি, এখান থেকে ভার্ডিক্ট হচ্ছে একটা জিনিস, যে সামনে ইউএসের ইলেকশনের আগে তেমনি কিছু হবে না পলিটিক্যাল প্রেশারের জন্য, নভেম্বরে ইলেকশন, তো নভেম্বরে ইলেকশনের আগে হয়তো কিছু হবে না, রেট কাটও হলে একটা হতে পারে, কিন্তু তার আগে হয়তো কোনো ক্র্যাশ হবে না। কিন্তু আপনাদের কি করা উচিত এখন, আমাদের মতে আপনাদের যে এসআইপিগুলো চলছে, এসআইপিগুলো কন্টিনিউ রাখুন। লামসাম যদি কেউ ইনভেস্ট করতে চান, একবারে ইনভেস্ট করতে চান, এখন লামসাম এখন 5% অফ ইয়ার পোর্টফোলিও ইনভেস্ট করুন। 1 লাখ থাকলে 5,000 টাকা, ওইটুকু ঠিক আছে, না হলে স্টপ করে দিন এখন যদি লামসাম করতে চান। অ্যান্ড পরের ভিডিওতে হয়তো আমি ফিনান্সিয়াল অ্যাডভাইজার হয়ে যেতেও পারি, যেতে পারি, নিউজ আসবে, তো তখন আমি আমার আন্ডারে নিয়ে আসতে পারেন, আমি ফান্ড ম্যানেজ করে দেবো, ঠিক আছে, সার্টিফাইড হয়ে গেলে। কিন্তু এখনের জন্য নিজে থেকে লামসাম করা এখন বন্ধ করে দিন, এসআইপি একদম কন্টিনিউ রাখুন, বিকজ নিচে হলেও বাই হবে, উপরে হলেও বাই হবে, কোনো প্রবলেম নেই। নিচে হবে বাট হলো না, কেউ জানে না, হলো না, তাহলে আবার প্রবলেম হয়ে যাবে, ঠিক আছে। তো জানি এসআইপি কন্টিনিউ রাখুন, লামসামটা একটু বন্ধ রাখতে পারেন, ঠিক আছে। তো আই গেস ভিডিওটা আপনাদের ভালো লাগলো। এবার কোশ্চেন, এভরিডের মতো কোশ্চেন আমাকে নিতে হবে, তো 2টো কোশ্চেন আজকে নিয়েছি। আপনাদের যদি মনে কোনো স্টক মার্কেট রিলেটেড কোশ্চেন থাকে তাহলে নিচে কমেন্ট করবেন, আমি ভালো লাগলে নেক্সট ভিডিওতে 2 থেকে 5টা কোশ্চেন নিয়ে নেবো, আপনাদের অ্যান্সার দেবো। তো একজন কোশ্চেন করেছে বমি কয়েনের পারফেক্ট প্রফিট হয়েছে, 1 মাস আগে যে ভিডিওটা ছেড়েছেন বমি কয়েন নিয়ে, উনি হয়তো ট্রেড নিয়েছে, ওই জন্য বলছে পারফেক্ট প্রফিট হয়েছে, থ্যাংক ইউ। আমার কোশ্চেন একটাই, আপনারা কি ফান্ড ম্যানেজ করেন? এটারই অ্যান্সার দেবো হচ্ছে ফান্ড ম্যানেজ আজকে অবধি করি না, কাল পরশুর মধ্যে হয়তো জানবো, ম্যাক্সিমাম 25 তারিখের মধ্যে জেনে যাবো ফান্ড ম্যানেজ করতে পারবো কিনা, তারপরে আপনি ইউটিউবে জেনে যাবেন, হয়তো নেক্সট ভিডিওতে আমি বলে দেবো হ্যাঁ কি না। সবাই উইশ করবেন যাতে আমার হয়ে যায়, আপনাদেরও ভালো। আরেকজন বলছে দাদা আমি জিও ফিন্যান্স নিয়ে কিছু বলতে বলেছিলাম, একটু দেখবেন প্লিজ, অনেক কমেন্টস আছে, দেখা খুব মুশকিল, 1-2 বার কমেন্ট করবেন, চোখে পড়ে যাবে। জিও ফিন্যান্স নিয়ে আমার স্টকের রেটারে নেই, ঠিক আছে, কিন্তু ধরুন পেটিএমের যে লাইসেন্স ক্যান্সেল হয়েছে, ঠিক আছে, ওই জন্য কার ডাইরেক্টলি ফায়দা হয়েছে এরকম করে আপনাকে দেখতে হবে। জিও ফিন্যান্সের ফায়দা হয়েছে পেটিএমের লাইসেন্স ক্যান্সেলের জন্য, ওই সময়টা বেড়েছে, ওই সময় আপনার কেনা উচিত, বাট এখন কেনা উচিত কিনা এখন আমি ইগনোর করবো, বিকজ এই একটা ক্র্যাশ আসবে করছে, এর জন্য আমি জানি না, যত
আনেওয়ালে ম্যাক্রো ইকোনমিক্স আমি দেখি যত আনেওয়ালে দিন আসবে তত আমি ভালো করে অ্যানালাইজ করে আবার এরকম ভিডিও বানাবো ধরুন অক্টোবর নভেম্বরের দিকে যে আমার কি মনে হচ্ছে। তো এখনের জন্য আমি সব কিছু হোল্ড রাখবো নতুন কিছু স্টকে ইনভেস্টমেন্ট করার আগে। কিন্তু জিও ফিন্যান্স আমার রেডারে নেই, আমি তেমনি ভার্ডিক্ট দেবো না, জিও ফিন্যান্স স্টকটা আমার নিজের পছন্দ না। তো আই হোপ আপনাদের ভালো লাগলো ভিডিওটা, নিচে কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ সবাই, কিপ ইনভেস্টিং, কিপ ট্রেডিং।